হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তোমরা যারা কলেজ লাইফ স্টার্ট করেছো তারা হয়তোবা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট দিয়ে তোমাদের কলেজ লাইফের জার্নিটা স্টার্ট করেছো, উচ্চতর গণিতের জার্নিটা হয়তোবা স্টার্ট করেছো, তাই না? আমারও ফেসবুক এবং ইউটিউবের জন্য এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। তো আমার ফেসবুক এবং ইউটিউবের জার্নিটা এই ভিডিওটার মাধ্যমেই শুরু হচ্ছে। এবং তোমরা যারা 2024 আসলে কলেজ লাইফটা স্টার্ট করেছো তাদের সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা, ফার্স্টলি হচ্ছে আমি তোমাদের বলবো যে আসলে আমি এই প্লে লিস্টটা কীভাবে সাজাবো। এই প্লে লিস্টটা আমি সাজাবো হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক। আমি তোমাদের বেসিক আলোচনা করব। আমি মূলত আসলে 4টা বিষয় নিয়ে কাজ করব। সেটা হচ্ছে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে তোমার আইসিটি নিয়ে কাজ করব। তো আমি পার উইকে হয়তো বা 3টা বা 2টা ভিডিও আনবো, এর বেশি পারবো না। তো কীভাবে সাজাবো, আমরা হচ্ছে প্রথমে বেসিক আলোচনা করব। বেসিক আলোচনা করার পর পুরো চ্যাপ্টারের অনেক টাইপের ম্যাথ থাকে। তোমাদের ধরো 3-4 টাইপের ম্যাথ আছে, সেই ম্যাথগুলোর প্রত্যেকটা টাইপ থেকে আমি 2-3টা তোমাদের করিয়ে দিব, আর কিছু ম্যাথ তোমাদের স্ক্রিনে দিয়ে দিব, তোমরা বাসায় সেটা প্র্যাকটিস করবা। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি সকল টাইপ থেকে তোমাদের ম্যাথ দেখাই দিব। তারপরে যখন টাইপ ভিত্তিক ম্যাথ শেষ হয়ে যাবে তখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, এবং তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করার পর অ্যাডমিশনে যেগুলো আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যাডমিশন টেস্টে যেই টাইপের কোশ্চেন হইতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। লাস্টলি তোমাদের প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক আমি হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস দেখাবো। তোমরা এমসিকিউ বা ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করে যাতে কিছু ম্যাথ করতে পারো। সব ম্যাথ করতে পারবা না, কিছু ম্যাথ করতে পারবা, সেই জন্য ক্যালকুলেটর হ্যাকসটাও জানা জরুরি। এটা সবার লাস্টে আমরা দেব। তো আসলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমরা আমাদের প্রথম ভিডিও, যেহেতু আমার ইউটিউবের জন্য প্রথম ভিডিও এবং ফেসবুকের জন্য প্রথম ভিডিও, তো আমরা এটা স্টার্ট করছি, আমার জার্নিটাও স্টার্ট করছি। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো আমরা ম্যাট্রিক্সটা আসলে কি সেটা একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, ধরো আমাদের কাছে কোনো একটা ইনফরমেশন আছে, সেটা যদি আমি স্টোর করতে চাই, সংরক্ষণ করতে চাই, তখন আমরা কি করি? ডিফারেন্ট টাইপের ওয়ে আমরা কি করি, বের করে থাকি যে আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি। আর আমরা যদি ম্যাট্রিক্সের মাধ্যমে এইটা এতভাবে আমাদের সুন্দরভাবে সাজাতে পারি যে এটা পরবর্তীতে আসলে আমাদের জন্য বোঝা এবং বিশ্লেষণ করা খুব সহজ হয়। বুঝতে পারলা? কোনো ধরনের ইনফরমেশন আমরা খুব সুন্দরভাবে আমরা কী করতে পারি, স্টোর করতে পারি, এবং পরবর্তীতে ওগুলো রিইউজ করার জন্য আমরা যাতে খুব সহজেই বুঝতে পারি, সেই জন্য আসলে ম্যাট্রিক্সের প্রয়োজনটা হয়, তাই না? আচ্ছা, তারপর দেখো আমি ইংলিশে আসলে কিছু লিখে রেখেছি। তো ইংলিশে কেন লিখেছি, আমার একটা স্টুডেন্ট আসলে বলেছিল, স্যার আপনি ভিডিও বানাবেন, তাহলে ইংলিশ ভার্সনের জন্য আসলে আপনি বাংলায় বানান আবার ইংলিশেও বানান। তখন আমি বললাম আসলে বাংলায় বানানো আবার ইংলিশ বানানো মানে একটা টপিকের উপর 2টা টপিক, মানে 2টা ভিডিও আসলে আমি পারবো না। তখন মনে হলো যে আসলে যেই বাংলাগুলো আমি বলবো সেগুলো ইংলিশ যদি নিচে লিখে দেই, এবং তোমাদের যেই টার্মগুলো যেগুলো আমরা নর্মালি কথা বলি সেগুলো তো আর ইংলিশে বলার দরকার নেই। তো যেগুলো হচ্ছে আমাদের পড়ালেখার টার্ম সেগুলো আমরা ইংলিশে মানে আমি বলে দিব, তাহলে তোমাদের আসলে প্রবলেম হবে না। যারা ইংলিশ ভার্সনে পড়ো তারাও তোমাদের এই ভিডিওগুলো দেখতে পারো, তোমরা আসলে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবা। তো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিওগুলো আসলে তোমরা যদি দেখো তোমাদের ওই চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, তোমরা সকল ধরনের ম্যাথ করতে পারবা। প্লে লিস্টগুলো স্টেপ বাই স্টেপ দেখবা, তাহলে আশা করছি যে কোনো ধরনের প্রবলেম তোমাদের থাকবে না। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, কোনো একটা ইনফরমেশন যদি আমি স্টোর করতে যাই তখন আমরা ডিফারেন্ট ওয়ে খুঁজি। আচ্ছা, ম্যাট্রিক্স একটা ওয়ে যেখানে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এগুলো সাজাইতে পারি, এবং সেই সাজানো জিনিসগুলোকে আসলে আমরা পরবর্তীতে রিইউজ করার জন্য, আবার কোনো একটা ইনফরমেশন বের করার জন্য খুব সহজেই যাতে আমরা পেয়ে যাই, সেই জন্য আসলে ম্যাট্রিক্সটা আমাদের দরকার হয়। আচ্ছা,
তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের প্রথমেই আসলে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে গেলে আসলে ম্যাট্রিক্সটা আমাদের মাথায় আসে যে ম্যাট্রিক্সটা আসলে কে ডিসকভার করেছিল, কে আসলে প্রথমে এই ধারণাটা আসছিল, তাই না? 1850-তে আসলে ম্যাট্রিক্স সম্পর্কে প্রথমে ধারণাটা দেন হচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার। সে হচ্ছে 1850-তে সবার প্রথমে ধারণাটা দেয়। তারপর তারই এক সহকর্মী, যিনি হচ্ছে এই ব্যক্তি যাকে বলা হয় আর্থার কেলি, ওনাকে আসলে ম্যাট্রিক্সের জনক বলা হয়। কেন আসলে জনক বলা হয়? কারণ উনি 1853 সালে উনি এটা পাবলিশ করে, ম্যাট্রিক্সটা পাবলিশ করে। তারপরে হচ্ছে সেটা 1858-এ তিনি পত্রিকার মানে একটা পত্রিকায় সেটা আসলে খুব সুন্দরভাবে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্স প্রকাশ করেন। সেই থেকে আসলে আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়, ফাদার অফ ম্যাট্রিক্স বলা হয় হচ্ছে আর্থার ক্যালিকে। যদি তোমাদের সব প্রশ্ন আসে যে কাকে ম্যাট্রিক্সের জনক বলা হয়, তাহলে তোমরা অ্যান্সার করবে আর্থার ক্যালিকে। আর যদি তোমাদের বলা হয় কে সর্বপ্রথম আসলে ম্যাট্রিক্সের ধারণা দেন, তিনি হচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার। ওকে, নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স আসলে কী কাজে লাগে। ম্যাট্রিক্স আসলে কী কাজে লাগে না বলো, ম্যাট্রিক্সের মানে ব্যবহার আসলে অনেক, সেটা আসলে আমি এই ভিডিওতে কভার করতে পারবো না। আমি একটা আলাদা ভিডিও করব, সেই ভিডিওর মধ্যে ম্যাট্রিক্স কী কাজে লাগে আসলে এবং আসলে কোথায় কোথায় ইউজ করা যায় সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব পরবর্তী একটা ভিডিও। তারপর ছোট করে বলে রাখি, যেমন তোমরা ফিজিক্সে কোয়ান্টাম বলবিদ্যা, চিরায়ত বলবিদ্যা, আলোকবিদ্যা এবং হচ্ছে তড়িৎ চুম্বকবিদ্যা এগুলোতে ব্যবহার করতে পারো, অথবা গুগল সার্চ ইঞ্জিনে ধরো কিছু র্যাঙ্ক করা বা সেটার অ্যালগোরিদমের জন্য ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক কাজ হচ্ছে ম্যাট্রিক্সের নিয়ে, তো সেগুলো আজকে আলোচনা করব না, আলাদা করে তোমাদের একটা ভিডিও আমি দিব, সেটাতে ম্যাট্রিক্সের টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলো পরবর্তীতে দেখি আসলে আমাদের জন্য কী অপেক্ষা করছে। তো দেখো, আমি এখানে ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন দিয়েছি, অবশ্যই আমাদের ডেফিনেশনটা জানানো দরকার যে ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কী। তো সেটা লিখেছি আমি, দেখো কতগুলো সংখ্যাকে সারি ও কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। মানে কতগুলো সংখ্যাকে তুমি সারি আকারে সাজাবে, সারি কোনটা, ধরো এভাবে হয় যেটা, এভাবে সেটা হচ্ছে সারি, এবং লম্বালম্বিভাবে যেটা হয় সেটা হচ্ছে কলাম, তাই না? এভাবে যদি সাজাই তাহলে যে আয়তাকার বিন্যাসটা পাই সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বলা হয়। চলো একটু এক্সাম্পল দেখি। ধরো কিছু সংখ্যা লিখেছি 10, 20, 30, দেখো এটা আমি সারি আকারে সাজাইছি এবং হচ্ছে বাইরে আসলে কুকুর ডাকছে, সাউন্ড চলে আসতে পারে, পাশেই রাস্তা আমাদের এখানে, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা 10, 20, 30 সেটাকে দেখো সুন্দর করে সারি আকারে সাজালাম এবং এটা একটা সারি হলো, তাই না? এবং দেখো আরেকটা 15, 17, 18 সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলোকে আমি সাজালাম, দুইটা সারি হলো। যখন আমি সারি আকারে সাজালাম তখন দেখো কলাম হয়ে গেছে, একটা কলাম, এটা একটা কলাম এবং এটা একটা কলাম। এই কলামগুলো দেখো এই সারি এবং কলাম আকারে সাজাইলাম, এটাই আসলে ম্যাট্রিক্স। কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। আচ্ছা, আয়তাকার বানানটা হয়তো ভুল হয়েছে, আমি আয়তার লিখে রাখছি, আয়তাকার হবে। আচ্ছা, তো তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু এক্সাম্পল দিয়ে আসলে আমি দেখব যে ম্যাট্রিক্স আসলে কী, আরও একটু সুন্দরভাবে বোঝানোর ট্রাই করছি। তো আমি প্রথম স্লাইডে আসলে তোমাদের বলে আসছি যে কোনো ধরনের ইনফরমেশন যদি আমরা স্টোর করতে চাই এবং পরবর্তীতে রিইউজ করার জন্য আমাদের ম্যাট্রিক্সটা খুব ভালো কাজে দেয়। তো সেটাই বলেছিলাম, চলো কিছু এক্সাম্পল দিয়ে দেখি। সাপোজ ধরো সৌরভ একজন ব্যক্তি আছে যে ফিজিক্সে 98, কেমিস্ট্রিতে 85, তারপর হচ্ছে সে ম্যাথে 99 এবং হচ্ছে বায়োলজিতে 82 পেয়েছে। তানভীর ধরো 80, 81, 78, 75 এবং মাইশা 75, 84 এটা পেয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে খুব সুন্দর করে আমি যদি লিখে সাজাই, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো সৌরভ ধরো 98, 85, 99, 82 পেলাম। আচ্ছা, ওকে লিখলাম। তানভীর পেলো, মাইশা পেলো, এগুলোকে আমি সুন্দর করে একটু সাজালাম, তাই না? এবার দেখো, আমি যদি তোমাদের কোশ্চেন করি যে তানভীর ম্যাথে কত পেয়েছে, তাহলে কি করবা?
তানবীরের যে রো বরাবর সেটার বরাবর একটা দাগ দাও এবং ম্যাথের কলাম বরাবর একটা দাগ দাও। যে ইন্টারসেক্ট পয়েন্ট আসছে দেখো 78, মানে যেখানে তারা মিলিত হয়েছে দুইটা, যে আমি ঘর রেখেছি সেটাই হচ্ছে তার ম্যাথের নাম্বার, তাই না? তানবীর ম্যাথে 78 পেয়েছে। এছাড়াও আমি কি করতে পারি দেখো, আমি চাইলে সবার মোট নাম্বার বের করতে পারি। দেখো সৌরভ কত নাম্বার পেয়েছে ফিজিক্স কেমিস্ট্রিতে, আমি সেটা বের করতে পারি। বা তানবীর কেমিস্ট্রিতে কত পেয়েছে সেটাও আমরা বের করতে পারি। মাইশা কত পেয়েছে সব নাম্বার সেটা বের করতে পারি, তাই না? খুব সুন্দর, তাই না? এই জিনিসটাকে আরও সুন্দর করে আমরা লিখতে পারি। ধরো এই লেখাগুলো আর থাকবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো আর থাকবে না, আরও সুন্দর করে সাজাইতে পারি। চলো দেখি এটা কীভাবে সাজানো যায়। এভাবে ধরো একটা থার্ড ব্রেকেট দিয়ে, থার্ড ব্রেকেটটা দেওয়ার পর দেখো সুন্দর করে ভিতরে তার এলিমেন্টগুলো আমি লিখে ফেললাম, তাই না? আচ্ছা, এটাকে ফার্স্ট ব্রেকেট দিয়েও লেখা যায়, ঠিক আছে? তারপর দেখো এটাকে এরকম ডাবল দুইটা দাগ দিয়েও লেখা যায়। বোঝাতে পারলাম? কত সুন্দর, তাই না? আমাদের অনেকগুলো ইনফরমেশন আমি একটা সুন্দর করে আয়তাকারে সাজিয়ে দিলাম। তাহলে আমরা ডেফিনেশনটা কি পড়েছিলাম? কোনো সংখ্যাকে, মানে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাই তা কি ম্যাট্রিক্স বলে, তাই না? দেখো আমরা আয়তাকার বিন্যাসটা পেয়েছি না? অবশ্যই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ম্যাট্রিক্স আসলে কী কাজে লাগে। ওকে, আরও অনেক কাজে লাগে, মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কী কাজে লাগে। আচ্ছা চলো পরবর্তী যেই টপিকটা আছে সেটার মধ্যে আমরা চলে যাই। দেখো অর্ডার অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম আসলে কাকে বলে? এম সংখ্যক সারি, এম সংখ্যক সারি দ্বারা কী বোঝাচ্ছি? ধরো তুমি এমটা সারি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতটা এম সংখ্যক সারি, এন সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্স যদি নাও তাহলে এটাকে আসলে এম একটা ইনটু সাইন এন ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, আ ম্যাট্রিক্স হ্যাভিং এম রোজ অ্যান্ড এন কলামস ইজ সেড টু বি অফ অর্ডার এম ইন্টু এন। এটাকে পড়তে হয় আসলে কিভাবে? দেখো আমি লিখে রেখেছি এম ইন্টু এন, এটা আসলে এইভাবে পড়বো না, আমরা পড়বো এম বাই এন। তো আমাকে যদি দুইটা কলাম থাকে, তিনটা ধরো সারি থাকে, কলামটা আমি আগে বলবো না, আমি সারিটা আগে বলবো। ধরো দুইটা সারি কলাম তিনটা, তাহলে সেটাকে বলবো 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। চলো কিছু এক্সাম্পল দিয়ে আসলে আমরা দেখি। আচ্ছা দেখো এখানে 5 6 7 8, দেখো তো এখানে কয়টা রো আছে? দেখো এটা একটা রো এবং এটা একটা রো, তাহলে এখানে রো আছে কয়টা টোটাল? দুইটা। আচ্ছা এখানে একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম আছে, তাহলে তার রো হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা, তাহলে অর্ডার মাত্রা বা ক্রম হচ্ছে কত? 2/2। বুঝাতে পারলাম? আচ্ছা পরবর্তীটা দেখো আরেকটা এক্সাম্পল দিই। 1 2 3 4 5 6, দেখো এখানে রো কয়টা? দুইটা, তাই না? নিচে রো হচ্ছে দুইটা, তারপর হচ্ছে কলাম কয়টা? কলাম হচ্ছে দেখো তিনটা, তাই না? কলাম হচ্ছে তিনটা, তাহলে তার রো হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা, তাহলে তার অর্ডার বা মাত্রা হবে 2/3। বোঝাতে পারছি? চলো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধরো এম সংখ্যক রো যদি হয়, কলাম যদি এন সংখ্যক হয়, তাহলে তার মাত্রা হবে কত? এম বাই এন, তাই না? রো যদি চারটা হয়, কলাম যদি চারটা হয়, সেটাকে আমরা বলবো 4/4 ক্রমের ম্যাট্রিক্স, অর্ডার অফ ম্যাট্রিক্স। ওকে, যদি রো হয় এম আর কলাম হয় এন, তাহলে সেটার অর্ডার হবে এম বাই এন, অর্ডার ক্রম বা মাত্রা। বুঝাতে পারছি? ওকে, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা তারপর হচ্ছে দেখো আমরা আসলে এই যে 5 6 7 8 1 2 3 যে 4 5 6 লিখলাম, এগুলার আসলে নাম কি? মানে এগুলাকে আমরা কি বলবো? আমরা তো জানি এটা এখানে রো আছে কলাম আছে, কিন্তু 1কে আলাদা করে 2কে আলাদা করে কি বলবো? সবার একটা আলাদা আলাদা করে নাম আছে, সেটা আমরা দেখব। কিন্তু এই সবগুলোকে মিলে আমরা বলি এলিমেন্ট বা এন্ট্রি, বাংলায় বলি হচ্ছে ভুক্তি। তাহলে এখানে দেখো 1 2 3 এগুলাকে আসলে বলা হয় এলিমেন্ট, এন্ট্রি বা হচ্ছে ভুক্তি। সবাই বুঝছো? আচ্ছা চলো কিছু এক্সাম্পল দিয়ে আসলে আমরা দেখি। আচ্ছা ধরো 10, এটা একটা ম্যাট্রিক্স
এখন আমি 10 সেকেন্ড ওয়েট করব, তোমরা আসলে দেখি কি অ্যান্সারটা পারো। তোমরা খাতায় লেখো যে কিভাবে আসলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, অর্ডার কত হবে সেটা আসলে লেখো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটার রো হচ্ছে একটা আর কলাম হচ্ছে কয়টা? একটা। তাহলে রো যদি একটা হয়, কলাম যদি একটা হয়, তাহলে তার অর্ডার কয়টা হবে? অর্ডার কী হবে? 1/1। এবং দেখো তার উপাদান কয়টা হবে, এন্ট্রি কয়টা হবে? একটা। দেখো অর্ডার যে 1/1, দুইটা মাল্টিপ্লাই করলেই কিন্তু আমি ভুক্তিটা পেয়ে যাচ্ছি তার। চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে হচ্ছে রো কয়টা? 3টা, এটা একটা, এটা একটা, অ্যান্ড এটা একটা। অ্যান্ড কলাম কয়টা? একটা, তাই না? তাহলে তার রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে একটা, তাহলে তার অর্ডার হবে 3/1। তার ভুক্তি এবং এন্ট্রি হবে 3, কারণ 3 × 1 আসলে হচ্ছে 3 হয়। তার মানে তার উপাদান হচ্ছে কয়টা? 3টা। বুঝছো? আচ্ছা, পরবর্তীতে যেটা আসলে আমরা দেখব সেটা হচ্ছে, দেখো এখানে আরেকটা ম্যাট্রিক্স আমরা দিয়েছি। দেখো এখানে রো হচ্ছে কয়টা? 2টা, এটা, তারপর এটা 2টা, তাহলে কলাম কয়টা? একটা, 2টা, 3টা, তাই না? তাহলে তার রো হবে 2টা, কলাম হচ্ছে 3টা, তাহলে তার অর্ডার হবে 2/3। তাহলে তার ভুক্তি বা হচ্ছে এলিমেন্ট বা এন্ট্রি কয়টা? 2 × 3 মাল্টিপ্লাই করলে হয় 6, তাহলে তার উপাদান হচ্ছে 6টা বা তার এন্ট্রি হচ্ছে 6টা। ওকে, আই থিঙ্ক আমি বুঝাতে পারছি। আচ্ছা চলো পরবর্তীতে আসলে আমরা একটু দেখি ম্যাট্রিক্সের সাধারণ আকার। একটা ম্যাট্রিক্স নর্মালি আসলে মানে কীভাবে থাকে, আসলে ম্যাট্রিক্সটার জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স কীভাবে থাকে। দেখো আমি যদি একটা 3/3 ম্যাট্রিক্স নিই, 2 3 8 7 4 9 6 5 10, তোমাদের বলেছিলাম আগের স্লাইডে যে 2 3 8 সবার আলাদা আলাদা করে একটা নাম আছে, সেই নামটা আসলে দেখব। আচ্ছা, এটা রো কয়টা বলো তো? এটা রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, তাহলে অর্ডার হবে 3/3 এবং তার এন্ট্রি হবে কয়টা? 9, তাই না? আচ্ছা, এটা কি আমি সুন্দর করে লিখতে পারি? ধরো A11, একটু খেয়াল করো, দেখো এই যে A11, A12, A13, এটা আসলে কি? এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? চলো দেখো, আমি প্রথম যেটা আছে A11, দেখো 1 দ্বারা প্রথম 1 দিয়ে বোঝাচ্ছে এটার রো নাম্বার, মানে সে কত নাম্বার রোতে আছে। দেখো সে 1 নাম্বার রোতে আছে। পরেরটা দিয়ে বোঝাচ্ছে সে কত নাম্বার কলামে আছে, তাহলে দেখো তার কলাম নাম্বারটা হচ্ছে 1, সে 1 নাম্বার রোতে এবং 1 নাম্বার কলামে আছে। পরবর্তীতে দেখো A12, দেখো প্রথমটা বলছে আমি রো নাম্বার, দেখো সে কিন্তু 1 নাম্বার রোতেই আছে, কিন্তু তার কলাম নাম্বারটা হয়ে গেছে 2, মানে সে 2 নাম্বার কলামে আছে। বুঝছো? আচ্ছা দেখো A32, তাহলে তার দেখো রো নাম্বারটা কত? 3, তার কলাম নাম্বারটা 2, তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে জেনারেল ফর্ম অফ দ্য ম্যাট্রিক্স। এবং আমরা এভাবে লিখি নর্মালি, এরকম ডট ডট করে আমরা n পর্যন্ত এবং m পর্যন্ত যেতে পারি। তো এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স এবং এটাকে আরও সুন্দর করে লেখা যায়। এটাকে আমরা খুব সুন্দর করে লিখতে পারবো। ধরো A = i যে, আইটা কি? দেখো আইটা বলেছিলাম রো নাম্বারটা, যেটা কি কলাম নাম্বার। 3/3, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? আই হচ্ছে রো নাম্বার এবং জে হচ্ছে কলাম নাম্বার। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে যদি আমাদের রো হয় m আর কলাম হয় n, তাহলে মাত্রা হবে কত বলো তো? m/n। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটা জেনারেল ফর্ম i যে, মানে রো নাম্বার এবং কলাম নাম্বার ইন্টু m/n ক্রমের ম্যাট্রিক্স। দেখো একটা ম্যাট্রিক্স নর্মালি এভাবেই থাকে। তোমরা আসলে বুঝতে পেরেছ আশা করছি। যদি তারপরেও কারো কোনো প্রবলেম থাকে, আমাদের একটা গ্রুপ আছে, সেইখানে গ্রুপে জয়েন করতে পারো, তোমাদের প্রবলেমগুলো সেখানে দিতে পারো। আমি ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব, সেখানে জয়েন করতে পারো এবং হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি ফ্রি টাইমে আসলে তোমাদের কমেন্টগুলো দেখব, দেখে তোমাদের যথাসম্ভব সবগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? এছাড়া হয়তো বা কারো যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে, আমাদের মেইল নাম্বার পেজে দেওয়া আছে, তোমরা মেইল করতে পারো, তোমাদের সলিউশন করে হয়তো বা আমি দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা
চলো আমরা পরবর্তীটা দেখি যে ম্যাট্রিক্সের কী শিখবো আমরা। দেখো ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, তাই না? ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স আমি যদি প্রথমেই বলতে যাই, প্রথমে যেই ম্যাট্রিক্সটার নাম আসবে, অনেকগুলো ম্যাট্রিক্স আছে, খুব ভালো করে বুঝবা। এই ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স থেকে এত বেশি কোশ্চেন আসে যা আসলে মানে বলার মতন। অনেক টাইপের কোশ্চেন আসে, তুমি অ্যাডমিশন টেস্ট বলো এবং এইচএসসিতে বলো, অনেক টাইপের কোশ্চেন আসে। তো ভালো করে ক্লাসিফিকেশন পড়বা। টোটাল হয়তো বা 22-23টার মতো ক্লাসিফিকেশন আছে। আমি এই ভিডিওতে কিছু আলোচনা করব, কারণ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য সবগুলো এখানে আলোচনা করব না। এটার আরেকটা পার্ট বানাবো, সেটার মধ্যে বাকিগুলো আলোচনা করব। এটার মধ্যে কিছু প্রকারভেদ আলোচনা করে শেষ করে দেব। আচ্ছা সরি। আচ্ছা চলো, প্রথমে যে ম্যাট্রিক্সটার নাম আসবে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। বুঝতেই পারতেছো, সারি নাম দেখে বুঝতে পারলা? আ ম্যাট্রিক্স consisting of a single row is said to be a row matrix. A matrix consisting of a single row is said to be a row matrix. যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি, সরি আমি আবারও লিখছি কলাম, মিস্টেক, এখানে হবে আসলে সারি। যে ম্যাট্রিক্সের কেবল একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। বুঝতে পেরেছ? চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বা বুঝতে পারবা। দেখো এটা 1 2, মাত্র একটাই সারি হইতে হবে, মানে সারি দুইটা হলে হবে না, তিনটা হলে একটাই সারি হইতে পারে। কলাম যে কোনোটা হইতে পারে, 2 3 4 5টা 6টা হইতে পারে, কিন্তু সারি একটা হইতে হবে। কলাম যে কোনোটা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটার অর্ডার হবে কত? 1/2। আরেকটা যদি দেখি 5 10 15, দেখো এখানে কলাম 3টা কিন্তু রো কিন্তু একটা, তাহলে 1/3। দেখো 1টা কিন্তু ফিক্সড, মানে সারিটা ফিক্সড, রো নাম্বারটা ফিক্সড থাকবে। আচ্ছা, আরেকটা যদি দেখি, দেখো এখানেও 4টা কলাম আছে, তাহলে তার অর্ডার 1/4। তাহলে তার কলাম দেখো চেঞ্জ হচ্ছে, কিন্তু তার কি চেঞ্জ হচ্ছে না? তার রোটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে কি বলবো? ম্যাট্রিক্স কনসিস্টিং অফ আ সিঙ্গেল রো ইজ সেড টু বি আ রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কেবল একটি মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা দেখো 5 নিলাম, সিঙ্গেল একটা নিলাম, এটাও কি একটা সারি ম্যাট্রিক্স? হ্যাঁ, এটারও তো একটা সারি এবং একটা কলাম, তাই না? তাহলে তার অর্ডার হবে 1/1 এবং এটাও একটা সারি ম্যাট্রিক্স। বুঝাতে পারছি? এটাও একটা সারি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে তার সাধারণ যেই আকারটা সেটা কী হবে? সারি ম্যাট্রিক্সের সাধারণ আকারটা কী হবে? নর্মালি দেখো সারি থাকবে একটা, A11 A12 1 1 1 2 কী বুঝিয়েছিলাম তোমাদের, তাই না? তাহলে তার মাত্রাটা হবে 1 × n, কারণ 1টা তো ফিক্সড। 1 কি চেঞ্জ হবে? সারি তো চেঞ্জ হবে না, কিন্তু n এর ভ্যালু, কলাম নাম্বার কিন্তু চেঞ্জ হইতে পারে। এই জন্য তার জেনারেল ফর্মটা হবে তোমার এভাবে, যেভাবে আমি লিখে দিয়েছি। তো বুঝতে পেরেছো, 1 × n, 1টা হচ্ছে ফিক্সড, কিন্তু nটা কিন্তু ফিক্সড না। n মানে কলাম নাম্বার কিন্তু চেঞ্জ হইতে পারে। আচ্ছা, সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো সেটা কি বলবো, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। A matrix consisting of a single column is said to be a column matrix. মানে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স বলা হয়। কলাম একটা হবে মানে কি? সারি অনেকগুলো হইতে পারে। আগেরটাই কি পড়ে আসছে? সারি একটা হবে, কলাম যে কোনো জিনিস হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে দেখো একটা মাত্র কলাম, তাই না? তাহলে তার অর্ডার কী হবে, তাই না? সারি হচ্ছে 2টা, কলাম কিন্তু একটা, দেখো 2/1। দেখো এখানেও কলাম একটা, কিন্তু সারি 3টা, যেহেতু সারিটা আমরা আগে লিখি তাহলে 3/1। বুঝতে পারলা? দেখো এটা 4 10 5 6, এখানে কিন্তু কলাম একটা কিন্তু সারি 4টা, এর জন্য 4/1। বুঝাতে পারলাম? দেখো 5, দেখো আগের স্লাইডে মনে পড়ে, এটা কিন্তু সারি ম্যাট্রিক্স ছিল, কেন? তার একটা কিন্তু সারি। দেখো এটাকে কলাম ম্যাট্রিক্সও বলা যায়, কারণ এটা কিন্তু একটা মাত্র কলাম। তাহলে এই টাইপের ম্যাট্রিক্সগুলো যেগুলোর অর্ডার 1/1 তাকে কিন্তু আমি সারি ম্যাট্রিক্স বলতে পারি, কলাম ম্যাট্রিক্সও বলতে পারি, তাই না? দুইটাই আসলে হয়, যেহেতু কলাম একটা থাকতে হবে, এখানে কলাম একটা আবার সারিও একটা, তাহলে এটা কলাম ম্যাট্রিক্সও বলতে পারি, আবার কি সারি ম্যাট্রিক্সও বলতে পারি। বুঝাতে পারছি? আচ্ছা, তোমরা হয়তো বুঝতে পারতেছো। তাহলে তার জেনারেল ফর্মটা কি হবে বলো তো? কলাম ম্যাট্রিক্সের সাধারণ আকারটা কী হবে? একটা মাত্র কলাম থাকবে,
মানে কলামটা ফিক্সড, সারিটা চেঞ্জ হইতে পারে, তাহলে m/1, 1 হচ্ছে কলাম নাম্বার ফিক্সড, কিন্তু সারি নাম্বারটা হচ্ছে ফিক্সড থাকবে না। বুঝাতে পারছি? আচ্ছা চলো আসলে আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের এখন ম্যাট্রিক্সের যেই প্রকারভেদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তোমরা নাম শুনে আসলে বুঝতে পারছো বর্গ ম্যাট্রিক্স, বর্গর ডেফিনেশন পড়ছো না স্কোয়ার ম্যাট্রিক্সের, যার কি হয় বর্গক্ষেত্র কাকে বলে, যার চারোদিকে আসলে সমান থাকে, সেটাই কি ছিল বর্গ। তাহলে বর্গ ম্যাট্রিক্স মানে কি, যার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান থাকবে তাকে কি বলা হবে, বর্গ ম্যাট্রিক্স বলা হবে। A matrix having the same number of rows and columns is said to be a square matrix. যে ম্যাট্রিক্সে সারি এবং কলাম সংখ্যা সমান থাকে তাকে কি বলা হবে, তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হবে। ওকে, চলো আমরা কিছু এক্সাম্পল দিই। দেখো 1 2 4 3, এটা হচ্ছে কয়টা, দেখো এটার হচ্ছে 2টা কলাম 2টা সারি, তার মানে তার অর্ডার হবে 2/2, তাই না? পরবর্তীতে দেখো এটারও 3/3 একটা অর্ডার বা ক্রম, তাই না? তাহলে এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো 5 আবারও আসছে, শুধু কি 5 মানে একটা রো একটা কলাম, এখানে আমি 5 এক্সাম্পল দিয়েছি, 1 2 0 -2 যে কিছু হতে পারে একটা, তাই না? দেখো এটা কি হয়েছে, সারি ম্যাট্রিক্স পড়ে আসছিলা, মনে আছে? একটা সারি এবং কি হয় একটা কলম, তাই না? এটাকে বর্গ ম্যাট্রিক্সও বলা হয়, তাই না? কারণ কি বলছি, সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটা সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স অ্যান্ড কি বর্গ ম্যাট্রিক্সও বলতে পারি। বুঝাতে পারছি? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বর্গ ম্যাট্রিক্স, নাম দেখি বুঝতে পারতেছে স্কোয়ার ম্যাট্রিক্স, তাই না? আশা করছি এটা খুব সহজেই তোমরা বুঝে গেছে। আচ্ছা, তারপর এটা সাধারণ আকার কি হবে, নর্মালি বুঝতে পারতেছো সাধারণ আকার হবে এরকম একটা 3/3 ম্যাট্রিক্স, এটা ডট 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 m/n পর্যন্ত হইতে পারে, তাহলে এটাকে আমরা m/n ম্যাট্রিক্স, এবং এটা m/n এটা হচ্ছে নর্মালি কী হইতে হবে বলো তো, যেখানে m আর n কী হইতে হবে, সমান হইতে হবে। ওকে, m মানে হচ্ছে তার রো নাম্বার, মানে কয়টা রো আছে, এবং n হচ্ছে কলাম নাম্বার, এটা কিন্তু সমান হইতে হবে, তাহলেই তারা কী হবে, মানে একটা বর্গ ম্যাট্রিক্স হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। চলো তারপর আমরা যে একটা টপিক পড়ব সেটা হচ্ছে প্রিন্সিপাল আর মেইন ডায়াগোনাল। এটা খুব ভালো করে মনে রাখবা, কারণ এটা দিয়ে আমরা অনেক জিনিসগুলো পড়ব, ঠিক আছে? যেটাকে বলা হয় মুখ্য বা প্রধান কর্ণ। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, ওকে, দেখো এটা একটা ম্যাট্রিক্স নিলাম যেখানে আমি প্রকাশ করলাম IJ n/n, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে মুখ্য বা প্রধান কর্ণ এর করতে হলে তোমাকে মাস্ট বি সেটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, না হলে আসলে হবে না, তাই না? আচ্ছা দেখো এই যে A11 A22 A33 যেখানে আসলে IJ এর মানটা সমান, দেখো 11 এটিই তো ছিল IJ, তাহলে যে মানটা সমান এটাকে বলি হচ্ছে আমরা মুখ্য বা প্রধান কর্ণ, প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল। বুঝাতে পারছি? আচ্ছা, পরবর্তীতে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস অফ ম্যাট্রিক্স, তাই না? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি সময়ের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। একটু আগে শিখে আসছি, তাই না? মেইন ডায়াগোনাল কোনটাকে বলে? A is square matrix, then the trace of A denoted TRA, তার মানে আমরা ট্রেস যেটা আছে সেটা হচ্ছে লিখবো হচ্ছে TRA is the sum of all the entries in the main diagonal. মেইন ডায়াগোনালের সবগুলো মানে যেই এন্ট্রি আছে সবগুলোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। বুঝতে পারলা? আচ্ছা, তারপরে যে টপিকটা নিয়ে কথা বলবো, চলো আমরা সেটা অন্য টপিক যাওয়ার আগে আমরা একটু এক্সাম্পলটা দেখে নিই। ধরো এই একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে তার প্রধান কর্ণ, মেইন ডায়াগোনাল, তাই না? তাহলে এটা হচ্ছে প্রধান কর্ণ, তাই তো? তাহলে এটা ট্রেস হবে 10 + 20 + 30, টোটাল হচ্ছে 60। বুঝাতে পারলাম? আচ্ছা চলো তারপরে যে ম্যাট্রিক্সটা সেটা আসলে আমরা দেখি কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স,
দেখো এটার নামটা থেকে বোঝা যাচ্ছে না আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটা দেখতে ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকার হবে। তাহলে কি লিখছে ডেফিনেশনটায়, কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলো ভুক্তি শূন্য হলে, প্রধান কর্ণ তো আমরা চিনি তাই না, একটু আগে দেখে আসি, প্রধান কর্ণের নিচের যেই ভুক্তিগুলো আছে এন্ট্রিগুলো আছে সেগুলো যদি জিরো হয় সেটাকে বলবো কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, a square matrix is said to be an upper triangular matrix if all elements or entries below the principal diagonal are zero. বুঝতে পারলা? প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে যারা থাকবে সবগুলো কি থাকবে, জিরো। চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। দেখো 1 2 1 3, তাই না? দেখো প্রধান গণ্য কোনটা, 1 3, এটা নিচে কে আছে, যে সংখ্যাটা থাকার কথা সেটা জিরো। এবং আমি দেখো এখানে একটা নোট ডাউন করে রেখেছি, অর্থাৎ এ আই জে ইকুয়াল টু জিরো হবে যখন তোমার জে থেকে আয়ের ভ্যালুটা কী হবে, বড় হবে। এটা কি, এটা আসলে আমি বুঝাবো। চলো দেখো, এই যে এটার অর্ডার হচ্ছে 2/2, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, না হলে হবে না। তাহলে দেখো এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো মেইন ডায়াগোনালটার নিচে কী হয়েছে, জিরো। কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলো ভুক্তি যদি শূন্য হয় তাহলে সেটাকে কি বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো প্রধান কর্ণ কোনটা, মেইন ডায়াগোনাল কোনটা, 1 5 10, এটাই তো মেইন ডায়াগোনাল। এটার নিচে যেই ভুক্তিগুলো আছে এন্ট্রিগুলো আছে সেটা সবগুলো জিরো। তার মানে এটার অর্ডার হচ্ছে 3/3, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ওকে, এবং তার প্রধান যেই ডায়াগোনালটা আছে সেটার নিচেরগুলো কী হইতে হবে, জিরো হইতে হবে। এই জন্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে উপরের দিকে যে ম্যাট্রিক্সটা হচ্ছে, সরি উপরের দিকে যে ত্রিভুজটা হচ্ছে, তাই না? তাহলে দেখো এই যে এখানে একটা ত্রিভুজ হলো, তাহলে এটাকে আসলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়, তাই তো? আচ্ছা, তাহলে তার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম কী হবে? দেখো নর্মালি এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, আমরা জানি। যেখানে হচ্ছে কী হবে, আই জে ইকুয়াল টু জিরো। আই জে ইকুয়াল টু জিরো মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট জিরো হইতে হবে। আবার একটা তোমাকে কি দিয়ে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে যে যে থেকে আয়ের ভ্যালুটা বড় সেগুলো জিরো হবে। তাহলে দেখো চিন্তা করো, আমি একটু দেখাচ্ছি তোমাদের, একটু দেখো A21, এখানে কি আয়ের ভ্যালুটা বড়, জের ভ্যালুটা ছোট। আমরা বুঝিয়েছিলাম তোমাদের আই জে কোনটা, দেখো এটা বড়, আর বাকিগুলো কিন্তু সবগুলোতে আই ছোট, এখানে হচ্ছে সমান। তার মানে কি বলছে, যে থেকে আয়ের ভ্যালুটা যেখানে বড় সেইখানে হচ্ছে সবগুলো জিরো হবে। তাহলে এটা জিরো হবে, যেখানে দেখো এখানে হয়েছিল জিরো। বুঝতে পারলা? এবং এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এবং m/n, m আর n ইকুয়াল হইতে হবে, মানে 3/3 2/2 4/4 এরকম হইতে হবে। তাহলেই সেটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, নেক্সট যেই টপিকটা আসবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝতেই পারতেছো, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে নিচের দিকে আসলে ট্রায়াঙ্গুলার হবে। তার মানে এটা কি বলবো, কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ সবগুলো এলিমেন্ট যদি শূন্য হয় তাহলে তাকে কী বলবো, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এক্সাম্পল যদি দিই, দেখো উপরেরগুলো শূন্য, তাহলে অর্ডার 2/2, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই যে একটা ত্রিভুজ হলো, নিচে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। A square matrix is said to be an upper triangular matrix if all elements or entries above the principal diagonal are zero. বুঝতে পারলা? প্রিন্সিপাল ডায়াগোনালটার উপরে যারা থাকবে তারা জিরো হবে, যেখানে কী হবে বলো তো, জে থেকে, সরি এখানে আমি হয়তো ভুল লিখেছি আবারও, এখানে জে এর ভ্যালুটা হচ্ছে বড় হবে। দেখো এই সাইনটা একটু চেঞ্জ হবে, আইটা হচ্ছে এদিকে হবে। সো এই যে এখানে আমি ঠিক করে লিখেছি, এটা হয়তো ভুল হয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তীতে আরেকটা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেখতে পাচ্ছি তো এটা দেখো উপরে সবগুলো জিরো আছে, তাহলে নিচের দিকে যেটা হয়েছে তাহলে এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম? আচ্ছা চলো তাহলে তার জেনারেল ফর্ম কী হবে
বুঝতেই পারতেছো যে এটা আসলে একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এবং যেখানে আয়ের ভ্যালুটা ছোট হবে। দেখো আয়ের ভ্যালুটা এই যে এটাতেই ছোট দেখতে পাচ্ছ, এবং এটা দেখো 2, এখানে আয়ের ভ্যালু ছোট, এখানে ছোট, এটা ছোট। আয়ের ভ্যালু যেখানে ছোট সেটাই 0 হবে, বাকিগুলো 0 হবে না। বুঝতে পেরেছ? তাহলে এটা কি বলবো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম? তোমরা যদি আপারটা ভালো করে বুঝে থাকো তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বুঝতে পারবা। আশা করছি বুঝাতে পারলাম। আচ্ছা, চলো পরবর্তী যেই আমরা ক্লাসিফিকেশনটা আছে সেটা দেখি। চলো আমরা পরবর্তীতে ক্লাসিফিকেশনটা দেখি কি আছে। আচ্ছা, পরবর্তীটা আছে কর্ণ ম্যাট্রিক্স, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি বলছে দেখো, কোনো বর্গ ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তিশূন্য। A square matrix is said to be a diagonal matrix if all elements or entries are zero except principal diagonal. মানে প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাকি সবাই জিরো হবে। বুঝতে পেরেছ? চলো এক্সাম্পল দিই। প্রিন্সিপাল ডায়াগোনাল অনেকবার বুঝিয়েছি, 1, 3 এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, বাকি সব কী হবে? জিরো হবে। দেখো আমি অর্থাতে কী লিখে রেখেছি, AIJ জিরো হবে এবং যেখানে আই আর জে নট ইকুয়াল সেগুলো জিরো হবে। সেটা কি বলছি, তাই না? বুঝাবো আমি এখনই। আচ্ছা, তাহলে তার অর্ডার হবে 2/2, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, পরবর্তীতে দেখো এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো প্রধান কর্ণটা ছাড়া আর সবগুলো জিরো, তাই তো? আচ্ছা চলো তাহলে আরেকটা দেখি। তাহলে এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো সবগুলো যদি সমান হয়, তোমরা দেখো এখানে সবগুলো যদি সমান হয় তাও কিন্তু সেটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এটার একটা স্পেশাল নাম আছে, সেটা আমরা দেখব যে সমান হলে সেটাকে কি বলে। তাই না? এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো 1, 1 হলে এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? কিন্তু এগুলোর একটা স্পেশাল নাম আছে, আমরা পরবর্তীতে দেখব আসলে এগুলোর কী নাম। মনে রেখো যে সবগুলো সমান হলে 1 হলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, যেহেতু বলেছে কোনো বর্গ ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি প্রধান ভুক্তি, মানে প্রধান যে ডায়াগোনাল সেটা ছাড়া বাকিগুলো কী হবে? জিরো হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এটাও কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স। ওকে। আচ্ছা, তাহলে তার সাধারণ আকারটা কী হবে? এইরকম, এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং এখানে এম আর এন সমান হবে, তাই না? যে এখানে আই জে ইকুয়াল টু 0, মানে আই জে ওইটাই, মানে সব আই জে তো আমরা বুঝছি কোনটা, এই আই জে মানে তাদের এন্ট্রিগুলোকে বোঝাচ্ছে। যেখানে আই নট ইকুয়াল জে, মানে যেখানে আই আর জে ইকুয়াল না, সবগুলো জিরো হবে, বাকিগুলোর মধ্যে কোনো সংখ্যা থাকবে। ওকে, সেটি আসলে কি? কর্ণ ম্যাট্রিক্স। নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী যে ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কি বলছে দেখো, কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো, অশূন্য ভুক্তিগুলো কোনগুলো ছিল? মেইন ডায়াগোনালে যেটা ছিল সেটাই তো অশূন্য ছিল। ওই ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে তাকে কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স বলবো। একটু আগে দেখিয়েছিলাম যে একটা কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো সমান হলে সেটা একটা স্পেশাল কেস হইতে পারে, স্কেলার ম্যাট্রিক্স। তার মানে তুমি এই যে দেখো 6, 6 এটা যদি সমান হয়, প্রধান কর্ণটা যদি সমান হয় তাহলে কী হবে? এটি স্কেলার ম্যাট্রিক্স। দেখো এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স এবং এটা একটি স্কেলার ম্যাট্রিক্স। ওকে, এরকম হইতে পারে 7, 7। ওকে, এরকম হইতে পারে। বুঝাতে পারলাম? সবগুলো যদি, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স এবং এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে তার যে জেনারেল ফর্ম আছে সেটা আমরা কি হবে বলো তো? স্কেলার ম্যাট্রিক্সের এরকম, এবং যেখানে এ যে 0 হবে, আই মানে সবগুলো কী হবে? 0 হবে, বাকিগুলো কি আই আর জে যেখানে সমান না সেখানে হচ্ছে তারা 0 হয়ে যাবে। বুঝাতে পারছি তোমাদের হয়তো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি। কি বলতে পারি? সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। দেখো এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না, তাই না? দেখো 7, 7, 7 এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞায় কী ছিল? প্রধান ভুক্তি, প্রধান যেই আমাদের কর্ণ আছে সেটা কিন্তু সেই ডায়াগোনালটা ছাড়া বাকি সব 0 হইতে হবে। তাহলে এটার মধ্যে কিন্তু সেই ডেফিনেশনটাও হয়, তাই না? তাহলে এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না।
all scalar matrix are diagonal matrix but all diagonal matrix are not scalar matrix. বুঝাতে পারলাম? তারপরে আরেকটা আমাদের ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে একক বা অবেধক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি বলছে এটা? কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য প্রধান কর্ণ এর ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি যদি 1 হয়, মানে কি, কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য প্রধান কর্ণ এর ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি যদি 0 হয় এবং প্রধান কর্ণের প্রত্যেক ভুক্তি যদি 1 হয়, তাহলে তাকে বলবো অবেধক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। বুঝতে পারলা? ওই যে তোমাদের কর্ণ ম্যাট্রিক্সে দেখা আসছে যে সবগুলো যদি 1 হয়, সেটার একটি স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। তাহলে দেখো, এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, তাহলে তো জেনারেল ফর্ম কী হবে? এরকম হবে। এবং কী হবে? aij 0 হবে, এবং কোনগুলো 0 হবে? যেখানে ij এর মান ইকুয়াল না। এবং aij 1 হবে যেখানে ij এর মান ইকুয়াল। দেখো 1 1 2 2 এটা ইকুয়াল i আর j এর মান, এখানে কি হবে? 1 হবে। এটাকে বলা হচ্ছে একক ম্যাট্রিক্স, মনে থাকবে। A diagonal matrix is called an identity matrix if all entries are 0 except the principal diagonal matrix and if all entries in the principal diagonal are 1. বুঝতে পারলা? মানে প্রধান যেই তোমাদের কি থাকবে, প্রধান যেই কর্ণ থাকবে সেটা বাদে বাকি সবগুলো 0 হবে। ওকে, প্রধান কর্ণ ব্যতীত বাকিগুলো 0 হবে এবং প্রধান কর্ণের এন্ট্রিগুলো 1 হইতে হবে, তাহলে সেটাকে ইউনিট এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমরা বলতে পারবে। বোঝাতে পারলাম? আচ্ছা, চলো তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? দেখো, এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে তুমি কি বলতো? সকল একক ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স না বা অভেদক ম্যাট্রিক্স না। অল ইউনিট ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স বাট অল ডায়াগোনাল ম্যাট্রিক্স আর নট ইউনিট ম্যাট্রিক্স। নিশ্চয় বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা চলো তারপর দেখি কি টপিক আছে আমাদের। শূন্য ম্যাট্রিক্স। দেখো, আরেকটা সুন্দর ম্যাট্রিক্স, ভাল লাগে এই ম্যাট্রিক্সটা আমার কাছে। কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে, সব শূন্য হলে। ইফ each of the elements of a matrix is 0, the matrix is called zero or null matrix. ওকে, বুঝছো? সবগুলো শূন্য হবে। দেখো, এটা একটা শূন্য ম্যাট্রিক্স, তাই না? এটা একটা শূন্য ম্যাট্রিক্স 3x3, মানে যে কোনো শেপে এটাও একটা শূন্য ম্যাট্রিক্স। দেখো, এটা শূন্য। এটা একটা নাম আছে, মনে পড়ে তোমাদের? এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এটার একটা নাম শূন্য ম্যাট্রিক্স, তাই না? মনে রাখবে এই বিষয়গুলো। ধরো এটা দিয়ে তোমাকে বলে দিল এটা কি ম্যাট্রিক্স, সারি, কলাম, বর্গ, শূন্য। আসলে সবগুলোই কারেক্ট, কিন্তু সবচেয়ে বেশি মানে আমাদের প্রপার হয় কোনটা? শূন্য ম্যাট্রিক্স, তাই না? এটাকে শূন্য ম্যাট্রিক্স বলবো। শূন্য ম্যাট্রিক্সের শূন্য ম্যাট্রিক্সটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত না। শূন্য ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স নাও হইতে পারে। যেমন দেখো, এটা শূন্য হলেই হবে, যে কোনো ডাইমেনশনের হইতে পারে। ওকে, শূন্য হইলে হবে। ওকে, বুঝাতে পারছি তোমাদের? ওকে, চলো দেখি নেক্সট কী আছে। নেক্সট হচ্ছে আমরা কিছু এক্সাম্পল তোমাদের দেখাবো, তোমরা আসলে বলবা এটা আসলে কী ম্যাট্রিক্স। চলো, আমি তোমাদের 10 সেকেন্ড করে টাইম দিচ্ছি, তোমরা দেখে দেখে অ্যান্সারগুলো দিবা। তারপর হচ্ছে আমি অ্যান্সারগুলো বলে দিব। ওকে ওকে, দেখো এটা কী ম্যাট্রিক্স? 5 5 মিলে গেছে, কর্ণ ম্যাট্রিক্স, তাই না? তারপর কী হতে পারে? বর্গ ম্যাট্রিক্স হতে পারে, স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, তাই না? এটা কিন্তু 3টা ম্যাট্রিক্সে হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি প্রপার কোনটা বলো তো? প্রপার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে সব 0 থাকবে এবং প্রধান কর্ণের সবগুলো ভুক্তি কী হবে? 1 হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে দেখো কি 1 2 3, এটা কি হয়? একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, একটা বর্গ ম্যাট্রিক্স হয়। দেখো, সবগুলো তো সমান না। সমান হলে যে কী হতো? স্কেলার ম্যাট্রিক্স হতো। আবার 1 হলে সেটা কী হতো? ইউনিট ম্যাট্রিক্স হতো, তাই না? পরবর্তী যেটা, বলো এটা কী ম্যাট্রিক্স? একটু আগে বলছি, দেখো এটা একটা শূন্য ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এবং এটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স হতে পারে, যেটা আমি লিখি নাই। এটা একটা কলাম ম্যাট্রিক্সও হতে পারে। ওকে, চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এটা কি? এটা একটা শূন্য ম্যাট্রিক্স। দেখো,
আর এটা একটা কিন্তু সারি ম্যাট্রিক্স হইতে পারে, তাই না? আশা করছি সবাই বুঝছো, তাই না? এটা কি ম্যাট্রিক্স হইতে পারে বলো তো, তাই না? এটা নিশ্চয়ই বুঝে গেছো, ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, সবচেয়ে প্রপার কোনটা হয়? ইউনিট ম্যাট্রিক্স। বুঝতে পেরেছ? তো আশা করছি সবার ক্লাসটা ভালো লাগছে। তো আমি আরও ম্যাট্রিক্সের কিছু কি আছে, ক্লাসিফিকেশন আছে, সেটা এটার পরের ভিডিওতে আসবে, কারণ এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আসলে আমরা এটার ক্লাসিফিকেশন আরও আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা। আসলে আমার এটা ফার্স্ট ভিডিও, অনেক ভুল হতে পারে এবং লেখায় অনেক ভুল হয়েছে দেখলাম। তো নেক্সটটা ট্রাই করব যে যাতে এই মিস্টেকগুলো না হয়। তোমরা আশা করছি যারা সবাই দেখবা, সবাই একটু বুঝে নিবা যে আমি আসলে ভুল করেছি অনেকগুলা। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের যদি যে কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমাদের গ্রুপে মেসেজ করতে পারো, বা আমাদের ইমেইলে মেল করতে পারো। আমি অবসর সময় কমেন্ট পড়বো এবং মেইলেরও রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে জানাবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা আইসিটি, এই চ্যাপ্টার, এই সাবজেক্টগুলোতে। আশা করছি সবার ভালো লাগছে। তো সবাইকে আবারও স্বাগতম। সবাই ভালো থাকবা, এতক্ষণ আমার সাথে ছিলা। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফিজ।